সম্পূর্ণ চিকিৎসার একটা ব্যবস্থা হোক। সরকার কর্ণপাত করেনি, শুধু দেখায় ফ্লাইওভার, শুধু দেখায় উড়াল সেতু, শুধু দেখায় পদ্মা ব্রিজ। কারণ এইখানে এগুলোর মধ্যে দিয়ে তো অনেক পাপুলের জন্ম হয়েছে, এগুলোর মধ্যে দিয়ে তো অনেক সম্রাটের জন্ম হয়েছে, এগুলোর মধ্যে দিয়ে অনেক আওয়ামী লীগের নেতা আপনার ক্যানাডাতে বেগম পল্লী বানিয়েছে আর সেকেন্ড হোম বানিয়েছে মালয়েশিয়াতে। সুতরাং তারা শুধু পদ্মা সেতু দেখায়, উড়াল সেতু দেখায়, কিন্তু মানুষ যেখানে উপকৃত হবে, মানুষের বাঁচা মরার প্রশ্ন যেখানে, সেই হাসপাতালগুলোতে কোনো অক্সিজেন নেই, সেই হাসপাতালগুলোতে করোনা রোগীদেরকে চিকিৎসার জন্য কোনো ডাক্তার নেই। এই যে আজকে 8-9 মাস করোনার আক্রান্ত হয়ে এত হাজার হাজার মানুষ বাংলাদেশে মারা গেল, গোটা বিশ্বে তো মারা গেল 27 লাখ, বাংলাদেশে যে মারা গেল, তার জন্য শেখ হাসিনা আপনি কি উদ্যোগ গ্রহণ করেছেন? আপনি তো অত্যন্ত নিরাপত্তার মধ্যে ভার্চুয়াল বৈঠক করছেন, বক্তব্য রাখছেন, বিষোদ্গার করছেন। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে আপনি অশ্রাব্য মিথ্যা কথা, আপনার কোনো ক্ষান্ত নাই, কিন্তু নিজে বসে আছেন একেবারে নিরাপত্তার বেষ্টনীর মধ্যে, সেখানে যেন কেউ ঢুকতে না পারে, মশা মাছি এমনকি করোনার ভাইরাস। তো সুতরাং আপনার দেশের মানুষ বাঁচলো কি মরলো এটা তো আপনার কোনো যায় আসে না। আবার হাসপাতালগুলোতে মানুষের ভিড়, লাইন ধরে পড়ে আছে, জ্বর, সর্দি, কাশি, করোনায়, কিন্তু তার কোনো জায়গা দিতে পারছে না। এক ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করার মতো যাদের যোগ্যতা নাই, তারা বলে অনেক উন্নয়ন করেছেন, অনেক নাকি যোগ্য, এবং বিএনপি নাকি কিছুই করেন। বিএনপি নাকি ওই সুবর্ণ জয়ন্তী করে স্বাধীনতার চেতনার কথা বলে স্বার্থ হাসিল করছে। তো এটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন। আমি ওবায়দুল কাদের সাহেবকে বলি, আপনার বোধহয় একটা ভুল হয় কোনো জায়গায়। আপনার যে স্বাধীনতার চেতনা, আপনাদের যে স্বাধীনতার চেতনা আর বিএনপির স্বাধীনতার চেতনা এক না। আপনাদের স্বাধীনতার চেতনা কলকাতার থিয়েটার রোডে, আর আমাদের স্বাধীনতার চেতনা উৎসাহিত হয় একবারই রণাঙ্গনের মাঠের মধ্যে। কেন আমাদের নেতা হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে, আপনার হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেননি ওবায়দুল কাদের সাহেব। এই কারণে চেতনার পার্থক্য আছে। আপনাদের চেতনা হচ্ছে গণতন্ত্রের গলা টিপে ধরা, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করা এবং ভিন্ন মতকে দমন করা, এবং সেই যেমন তেমন দমন না, তার জীবনে নেমে আসে ঘন অন্ধকার, তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। লেখক ব্লগার মুস্তাক পায়জামা পাঞ্জাবি পরে তাকে গ্রেফতার করা হলো, তিনি হাসপাতালে ঢুকলেন, জেলখানায় ঢুকলেন, আর কফিনে মোড়া হয়ে তিনি বেরিয়ে আসলেন। এটা হচ্ছে আপনাদের স্বাধীনতার চেতনা। আর আমাদের স্বাধীনতার চেতনা হচ্ছে উন্মুক্ত গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, মুক্ত কণ্ঠে আওয়াজ তোলা, এবং অনেক দল মত নির্বিশেষে তারা তাদের রাজনৈতিক চর্চা করা। তাই আপনার চেতনা দিয়ে আমাদেরকে মিলাবেন না। আপনার চেতনার মধ্যে আছে নিষ্ঠুরতা, আপনার চেতনার মধ্যে আছে গণতন্ত্র হত্যা, আপনার চেতনার মধ্যে আছে বাকশাল, আপনার চেতনার মধ্যে আছে কি করে ভিন্ন মতকে পুলিশি হেফাজতের মধ্যে নিয়ে এসে তাকে থেতলিয়ে 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 হত্যা করা হয়। সুতরাং এই দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে বলেই আমরা আমাদের মতো করে আমরা করছি। আমরা সেই স্বাধীনতার চেতনাকে জন্য আমরা কাজ করছি, যেটা আপনারা হরণ করেছে, সেটা হলো গণতন্ত্র। কারণ ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল গণতান্ত্রিক অধিকার নিয়ে। যে রাজনৈতিক দলটি জিতেছে তাকে পাকিস্তানিরা অধিকার দিচ্ছে না, ক্ষমতায় বসতে দিচ্ছে না। তো সুতরাং এটা তো একটা ডেমোক্রেটিক রাইট। সারা পাকিস্তানের মধ্যে আওয়ামী লীগ বেশি সিট পেয়েছে, তো তারাই গভর্নমেন্ট ফর্ম করবে, তো আওয়ামী লীগ এটি দিচ্ছে না। ৭ই মার্চের ভাষণের কথা অনেকে বলেন, আমি বলি ৭ই মার্চের ভাষণ কি স্বাধীনতার যুদ্ধের কোনো আওয়াজ? এটা তো হচ্ছে দর কষাকষি। আপনি ক্ষমতা দেন, না হলে কিন্তু আমি স্বাধীনতার কথা বলবো।
আপনি তো সারা পাকিস্তানের কাঠামোর মধ্যে আপনি প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, এটা স্বাভাবিক, আপনার দল জিতেছে, এটা অন্যায় কিছু না। কিন্তু 7ই মার্চের ভাষণে আপনি যে কথাটি বলছেন সেই কথাটা নিয়ে আজকে আওয়ামী লীগ যারা বলছে এর মধ্যে দিয়েই কি বলে স্বাধীনতার সুর, আরে এটা তো হচ্ছে আপনার হচ্ছে বার্গেনিং করছেন পাকিস্তানিদের সাথে, এটা সম্পূর্ণরূপে একটা বার্গেনিং। ওই যে বাচ্চা ছেলে যদি হাতে ধারালো কোনো ছুরি টুরি নিয়ে যদি দৌড়াদৌড়ি করে, তোর বাবা মা কি করে, এই তোকে ধরে মারবো, তোকে ধরে মারবো, দে তাড়াতাড়ি ছুরিটা দে, না হলে আই দেখ লাঠি দেয়, তো দৌড়াদৌড়ি করতে করতে এক সময় ওকে দেওয়ার চেষ্টা করে, ঠিক তাই আপনার ক্ষমতা দেন, ক্ষমতা হস্তান্তর করে, না হলে কিন্তু আমি স্বাধীনতার কথা বলবো। তো ওর মধ্যে কি আছে? হ্যাঁ, বক্তৃতা উনি করেছেন, বেশ উদ্দীপনাময় বক্তৃতা, কিন্তু সেই বক্তৃতার মধ্যে তো স্বাধীনতার কথা নেই, আছে বৃহত্তর পাকিস্তানে তিনি সরকার গঠন করবে, সেই কথাটাই তিনি আছে, এর বাইরে তো কিছু না। এটা আজকে যারা কথা বলছে এটা আত্মপ্রবঞ্চক, ওরা প্রতারণামূলক কথা বলছেন। 7ই মার্চের ভাষণ এটা হচ্ছে জনগণের যে দাবি স্বাধীনতার, মানুষ উন্মুখ হয়ে গেছে, তার সাথে ছিল একটা বিশ্বাসঘাতকতা। 7ই মার্চের ভাষণটা ছিল বিশ্বাসঘাতকতা। আপনি সুস্পষ্ট ভাবে স্বাধীনতার কথা বলেননি, বরং আপনি বলছেন ক্ষমতার দেন দখল। ইন্ডিয়াতে বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রদেশ আছে, বিভিন্ন আঞ্চলিক দল আছে, তারাও এরকম বার্গেনিং করেন কেন্দ্রের সাথে, যে আপনি যদি না করেন তাহলে আমরা কিন্তু মানে এই করবো সেই করবো, আমরা অবরোধ করবো। এবং কেউ কেউ স্বাধীনতার কথা বলে, যেমন পশ্চিমবাংলার এক নেতা, নকশাল নেতা, তিনিও একদিন বলেছিলেন যেভাবে কেন্দ্র আমাদেরকে প্রবঞ্চনা করছে, আমাদেরও স্বাধীনতার দাবি তোলার অধিকার আছে। এই কথাগুলো তো ভারতের বিভিন্ন প্রদেশে বলে, আঞ্চলিক দলগুলো তো বলে। তো সেই রকম একটা কথা ছিল, সেটা হচ্ছে ক্ষমতার বার্গেনিং এর জন্য। ওটা কোনো সুস্পষ্ট জনগণকে একটা ডিরেকশন দেওয়া, যেটা তোমরা যাও, আমরা এখন থেকে স্বাধীনতার জন্য লড়বো, আমরা আর ওদের সাথে কথা নাই। কিন্তু আপনি তারপরেও আপনি আলোচনা করছেন, দিনের পর দিন আলোচনা করেছেন, এরপরে ভুট্টোর সাথে আলোচনা করেছেন, এরপরে ইয়াহিয়া খানের সাথে 23শে মার্চ আপনি আলোচনা করছেন, আলোচনা শেষে আপনি বলছেন যে অগ্রগতি হচ্ছে। ওই আলোচনাগুলো কি? ওটা কি বাংলাদেশের স্বাধীনতার আলোচনা, ক্ষমতা হস্তান্তরের আলোচনা? এইটা তো স্পষ্ট করে আওয়ামী লীগের কথা বলেন না, ওটা তো ক্ষমতা হস্তান্তর। আমি জিতেছি, আমার দল বেশি ভোট পেয়েছে, আমি পাকিস্তানের সরকার গঠন করব, এই নিয়ে ইয়াহিয়া খানের সাথে আলোচনা। ইয়াহিয়া খান একবার বলেছে যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, এই কথা একবার তিনি বলেছেন। এর মধ্যে বাগড়া বাজাচ্ছিল ভুট্টো। এই যে আপনার বার্গেনিংটা, এই বার্গেনিং এর মধ্যে তো স্বাধীনতার কোনো সুস্পষ্ট কিছু নেই বলেই আপনার তাদের মধ্যে এত জ্বালা। এই জন্য জিয়াউর রহমানকে ভিলেন বানানোর কত চেষ্টা করা হয়েছে, যে কি ব্যাপার, তুমি এই কাজটা করলে কেন? এটাই দুঃখ, তুমি স্বাধীনতার ঘোষণা দিলে কেন? আচ্ছা ঠিক আছে, ক্র্যাকডাউন হয়েছে, আমার বাবা পাকিস্তানে চলে গেছে, ওইখানে আবার আলাপ আলোচনা হবে, তারপরে সরকার গঠন করবে। কিন্তু তুমি স্বাধীনতার ঘোষণা দিয়ে তো আমাদের সকল স্বপ্ন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে আমার বাবা, সেই স্বপ্ন তো নস্যাৎ করে দিল। এই জন্য জিয়াউর রহমানের উপর যত ক্ষোভ, এই জন্য জিয়াউর রহমানের উপর প্রতিহিংসার জ্বালা। এবং হঠাৎ করে নতুন নতুন তত্ত্ব তারা দেয়। সেই নতুন তত্ত্ব যে মধ্যে এবারে দিয়েছে 25শে মার্চ আর 26শে মার্চ নাকি যারা ব্যারিকেড করছিল তাদেরকে হত্যা করেছে। আরে আপনার বাবাই তো কোনো নির্দেশনা দেয়নি যে কি করতে হবে। এটা আওয়ামী লীগের অন্যান্য নেতা তাদের বইতে পাওয়া যাচ্ছে না, তাজউদ্দিন সাহেবের তার বইয়ে লিখেছে না, তো এগুলো তো আসছেই। এগুলো আপনি পড়েন না বোধহয় প্রধানমন্ত্রী, আপনার নেতারাও পড়েন না, আপনার নেতারা তো করবে না, কারণ এই কথাগুলো বললে তো ওদের মন্ত্রিত্ব থাকবে না, ওদের নেতৃত্ব থাকবে না। আপনার মনের বাইরে সত্য কথা কেউ বলতে পারবে না, সেই কারণে তার বলতে পারে না, এটা স্বাভাবিক। কিন্তু আপনার তো বিবেকে লাগতে পারে যে আপনার বাবা পাকিস্তানে চলে গেলেন, কিন্তু এখানে যারা নেতৃত্ব দিল, যারা রণাঙ্গনে যুদ্ধ করলো, তাদের প্রতি আপনার সহানুভূতি নাই। এর কারণ একটাই, এখন বোঝা যায় যে আপনার মনে এখনো দুঃখ আছে যে আমার বাবা তো সারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা। এই জিয়াউর রহমান, এই তাজউদ্দিন, এদের কারণেই এটা হয়নি। এই কারণেই এখন তারা টার্গেট করেছে জিয়াউর রহমানকে, কুৎসারটনা করছে জিয়া পরিবারকে। বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আগে একটা কথা বলেছিলাম
যে দেখুন, এই যে টিকার যে কথাটা বলা হচ্ছে, অক্সফোর্ড অস্ট্রাজেনেকার, এটার ব্যাপারে কিন্তু আন্তর্জাতিকভাবে সন্দেহ তৈরি হয়েছে। আপনার যে কি বলে যে রয়টার্স, একটা 19 শতাব্দীতে প্রতিষ্ঠিত হওয়া একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যম, সেই রয়টার্স বলেছে এটা পরীক্ষামূলকভাবে চালু হবে বাংলাদেশে। অর্থাৎ আমরা হলাম ভারতের তৈরি এই অক্সফোর্ড অস্ট্রাজেনেকারের, যেটা আবার ভারত এটাকে উৎপাদন করেছে ওই ফর্মুলা নিয়ে, এটা আমাদেরকে ট্রায়াল হিসাবে তারা নিয়ে আসে। আমরা এইটা টিকা দেওয়ার পর আমরা কতগুলো লোক মারা যাচ্ছি, কতগুলো লোক অসুস্থ হচ্ছে, এটা আগে ভারত দেখবে, তারপরে ওরা সিদ্ধান্ত। এখন থাইল্যান্ড বন্ধ করে দিয়েছে গতকাল এই টিকা, নরওয়ে এবং ডেনমার্ক বন্ধ করে দিয়েছে, ফ্রান্স বন্ধ করে দিয়েছে। ওইটা তো তাও ছিল আপনার অক্সফোর্ডে তৈরি, ইংল্যান্ডে, আর আমাদের কাছে যেটা দিচ্ছে ওইটারই ভারতের যেটা উৎপাদন সেটা। তার মানে এরা কত বড় মানে দুর্নীতিবাজ! শুধুমাত্র একটি প্রতিষ্ঠান, তাকে লাভবান করার জন্য, যে প্রতিষ্ঠানটির মালিক শেখ হাসিনার উপদেষ্টা, জনগণকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে, জনগণকে গিনিপিগ তৈরি করে আজকে সালমান রহমানরা কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা তারা উপার্জনের সুযোগ করে দিয়েছে। আমি আজও কাউকেও বলেছি, আমার এখনো বলছি, আমাকে অনেকেই বলেছেন যে আপনি টিকা দিবেন না। তো এর আগে অনেকে বলেছে, দেখো টিকা তো দিচ্ছে, কিন্তু আমি যেহেতু বিরোধিতা করেছি, আমি এই টিকা দিব না। আজকে প্রমাণিত হলো এই টিকার কার্যকারিতা নেই, এই টিকা মরণঘাতী, এই টিকা আজকে সারা দুনিয়া থেকে এই টিকার বিরুদ্ধে আজকে ধিক্কার দিয়েছে। যাই হোক, আমি আবারও আর কথা বলতে চাই না। আমি আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী আশু সুস্থতা কামনা করছি। সরকারের রোষানলে পরে তাদের ষড়যন্ত্রে তার সুচিকিৎসার ব্যবস্থা পর্যন্ত হয়। এদের আন্দোলনের ফসলের নির্মম নিপীড়নে তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান আজকে অসুস্থ। আমাদের অগ্রগতি এবং বর্ষিয়ান রাজনীতিবিদ